ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা ভালো আছেন আর সুস্থ আছেন। ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা যে নেট এক্সাম হয়ে গেল তার পেপার ওয়ান শিফট ওয়ানের পেপার ওয়ানটাকে আজকে আমরা সলভ করব। তবে এটা কিন্তু আনঅফিসিয়াল অ্যান্সার কি, তাই এনটি যখন ফাইনাল অ্যান্সার কি দিবে তার সাথে কিন্তু একটা দুটো প্রশ্ন কিন্তু এদিক ওদিক হতে পারে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমাদের চ্যানেলের পক্ষ থেকে, আমাদের টাইম টেবিলের পক্ষ থেকে এনটিনেট পেপার ওয়ানের উপর এবং এডুকেশনের উপর কিন্তু নতুন ব্যাচ কিন্তু জুলাই মাস থেকে শুরু হচ্ছে। তো যারা যারা এই ফ্রি ব্যাচ বা পেইড ব্যাচ, দুটো ব্যাচই আছে, পেপার ওয়ানের উপর ফ্রি এবং পেইড ব্যাচ দুটোই আছে, তো যেই ব্যাচে আপনারা যুক্ত হতে চান আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব, সেই লিঙ্কে যে ভিডিওটা আছে সেই ভিডিওটা দেখলে আপনারা পুরো বিষয়টাকে জানতে পারবেন। ওকে, তাহলে আজকে আর দেরি না করে আমরা প্রশ্নে চলে যাই। তো ডিয়ার ফ্রেন্ডস, দেখুন প্রশ্নটা কি বলেছে। প্রশ্নটাই দেখুন বলেছে কি, যে এখানে রিডার্স দেওয়া আছে, রিডার্স দেওয়া আছে 6টা সিটির, এ থেকে এ পর্যন্ত 6টা সিটির রিডার দেওয়া আছে। কোন কোন সালে? 2019 সালে এবং 2023 সালে রিডার দেওয়া আছে। তো এতটুকুই টেবিলটায় বলা আছে, আর কিচ্ছু এক্সট্রা বলা নেই। এখন এটার উপর ভিত্তি করে আমাদের অ্যান্সারগুলো করতে হবে। বলেছে ইফ দ্য নাম্বার অফ রিডার্স ফ্রম সিটি সি ইন দ্য ইয়ার 2019 অ্যান্ড দ্যাট ফ্রম of CTE in the year 2023 were 73,100 and 51,300 respectively, then the number of readers from City B in the year 2023 was approximately -% more than that in 2019. তার মানে কি বলে দিয়েছে আগে দেখুন। বলে দিয়েছে সিটি সিতে 2019-এর কতজন রিডার আছে সেটা বলে দিয়েছে, সেটা কত? 73,100। ওকে, আর কি বলে দিয়েছে? সিটি ইতে 2023 সালে টোটাল রিডার কতজন আছে? 51,300 বলেছে। তাহলে আমাদের কি বের করতে বলেছে? আমাদের বলেছে সিটি বিতে 2023-এ যতজন রিডার হবে সেটা দ্যাট ইন মানে বি 2019-এ যতজন হবে তার থেকে কত পার্সেন্ট বেশি, এটা বের করতে বলেছে। তাহলে ডিয়ার ফ্রেন্ডস, এখানে আমাদের টার্গেট হলো প্রথমে 2019-এ এবং 2023-এ টোটাল রিডার কত। প্রথমে 2019-এ টোটাল রিডার বের করব, তারপরে 2023-এ টোটাল রিডার বের করব। দেখুন 2019-এ যেটা বলেছে, 2019 মানে এটা, 2019-এ কি সি বলেছে, সি মানে কত? 17%। 17% মানে কত? 73,100। তাহলে 17% মানে হচ্ছে 73,100। তাহলে এখান থেকে আমরা সিম্পল 100% মানে টোটাল, 100% মানে কত বের করব। তাহলে 1% মানে কত? 73,100 বাই 17। একই রকম 100% মানে কত? ঐকিক নিয়মে করলেই আমরা পেয়ে যাব। তাহলে এখানে করলে আমাদের আসবে 4,300। তার মানে টোটাল 2019-এ কত পেলাম? 4,30,000। একই রকমভাবে 2023-এ আমরা বের করব। দেখুন 2023-এ যখন আমরা করতে যাচ্ছি, 2023-এ দেখুন 2023-এ কি ই এরটা দেওয়া আছে, ই মানে কত? 2023 9%, তার মানে 9% মানেই হচ্ছে 51,300। তাহলে এখান থেকেও টোটাল বের করুন। টোটাল 100% মানে কত? 1% মানে 51,300 বাই 9, আর 100% মানে ইন্টু 100 হবে। তাহলে কত হচ্ছে? এখানে যদি আমরা করি 5,700, তাহলে 5,70,000 হলো 2023-এর টোটাল পপুলেশন। টোটাল পপুলেশন না, টোটাল রিডার। তাহলে বিতে 2023-এ কতজন হবে দেখুন তো কীভাবে করবো আমরা। দেখুন 2023-এ বিতে কতজন হবে দেখুন। 2023-এ টোটাল রিডার কতজন আছে? 2023-এ টোটাল রিডার আছে 5,70,000। 57 পর 4টা শূন্য। আচ্ছা, একে 2023 মানে হচ্ছে 16%, একে যদি এর 16% বের করি তাহলে যেই নাম্বারটা পাবো, যদি এটাকে আমরা গুণ করি, গুণ করলে আমরা পাবো হচ্ছে 91,200। এই 91,200 কি 2023-এ বি সিটির টোটাল রিডার। একই রকমভাবে 2019-এ বি সিটির টোটাল রিডার বের করি। বি সিটিতে টোটাল পপুলেশন কত? 2019-এ টোটাল পপুলেশন হচ্ছে 4,30,000। তাহলে এর 14% আছে বি সিটিতে। তাহলে যদি আমরা গুণ করি, দুটো শূন্য থাকবে, 43-কে 14 দ্বারা গুণ করবো, 14-কে 3 দ্বারা গুণ করলে 42, আর থেকে 4, 56 শূন্য, তাহলে 60,200। তাহলে আমাদের বলেছে কি বের করতে বলেছে? এই 91,200টা 60,200 কত পার্সেন্ট বেশি। তাহলে কত বেশি? কত বেশি দেখুন তো, বিয়োগ করে দেখুন তো কত বেশি। বিয়োগ করে দেখুন 31,000 বেশি। তাহলে 31,000 বেশি কার থেকে বেশি? 60,200 থেকে বেশি।
পার্সেন্টেজে নেওয়ার জন্য 100% দ্বারা গুণ করব, তাহলে দুটো শূন্য কাটাকাটি করব। ওকে, এখন দুটো শূন্য কাটাকাটি করলাম, 2 দিয়ে কাটলে 155, 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে 3301। ওকে, তো দেখুন উপরে কত আসলো, উপরে আসলো 155 ইন্টু 100/301। তাহলে এখন দেখুন এটাকে যদি আপনারা নর্মালি গুণ করে ভাগ করতে যান অনেক বড় হবে। তো আমরা কি করব, 301কে না ইচ্ছা করে 300 করব, 301কে ইচ্ছা করে 300 করলাম, আমরা অ্যাপ্রক্সিমেট বের করব। তাহলে দুটো শূন্য 100 সাথে কাটাকাটি চলে গেল, তাহলে উপরে কি আসলো 155 বাই নিচে আসলো 3। তাহলে এখন এটাকে করে দেখুন তো কত হয়, 155/3, 155/3 করে দেখুন তো। তাহলে প্রথমে কতবার যাচ্ছে, 5 বার যাচ্ছে, 5 বার দিলে কত, 3 5 15, আবার 5 মানে 51। দেখুন তো 51 পয়েন্ট সামথিং আসছে কিনা, 51 পয়েন্ট সামথিং আসলো, 51.6 মতো আসলো। তাহলে 51.6 মতো যদি আসে, তাহলে আমি ডিয়ার ফ্রেন্ডস বলতেই পারি এখানে 4 নম্বর যেটা আছে 51.5 সেটা হবে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, তো এইভাবে আমরা অ্যাপ্রক্সিমেট কিন্তু ক্যালকুলেশন করতে পারি। ওকে, তো নেক্সট প্রশ্নে যাই। নেক্সট প্রশ্ন কি বলেছে, ইফ the number of readers from city D in 2019 and 2023 were 77,400 and 1,14,000 respectively, তার মানে 2019-এ এবং 2023-এ, 2019-এ ডিসিটিতে 77,400 রিডার এবং 2023-এ ডিসিটিতে 1,14,000 রিডার যদি থাকে, then what is the difference between the number of readers from city F in the year 2019 and 23 সেটা বের করতে বলেছে। তার মানে 2019-এ এবং 2023-এ এফ সিটিতে যে রিডার রয়েছে তাদের ডিফারেন্স বের করতে বলেছে। ডিয়ার ফ্রেন্ডস, একই রকমভাবে এই প্রশ্নটাকেও আমরা কি বের করব, 2019-এ টোটাল রিডার বের করব, 2023-এ টোটাল রিডার বের করব, তারপরে দেখব সেখানে এফ কত, 2019-এ এফ কত, 2023-এ এফ কত, তারপরে বিয়োগ করে দেব। তাহলে একই রকম দেখুন ডি সিটিতে কত, 77,400 2019-এ। তাহলে 2019 মানে এটা, ডি সিটি মানে 9%, ডি সিটি মানে কি, ডি সিটি মানে হচ্ছে 9%, তাহলে 9% মানেই হচ্ছে 77,400। তাহলে 100% মানে কত, 1% মানে কত, 100% মানে কত, আমরা বের করি। তাহলে বের করে যদি এটাকে আমরা কাটাকাটি করি, কাটাকাটি করলে আমরা পাবো 8600, তার মানে 860,000, মানে 8,60,000 হচ্ছে 2019-এর টোটাল রিডার। একই রকমভাবে 2023-এর টোটাল রিডার বের করি, একই রকমভাবে বের করব। কি বলেছে, ডিতে 2023-এ, তাহলে ডি মানে হচ্ছে 10%, তাহলে 10% মানেই হচ্ছে এই 1,14,000, 10% মানে হচ্ছে 1,14,000, তাহলে 1,14,000। তাহলে এখান থেকে 100% যদি আমরা বের করি, জাস্ট একটা শূন্য এক্সট্রা আসবে। ওকে, একটা শূন্য এক্সট্রা আসবে। তাহলে দেখুন এখানে আমরা কি বের করলাম, এখানে আমরা জাস্ট বের করলাম যে টোটাল 2019-এর টোটাল রিডার, 2023-এর টোটাল রিডার, একটাতে আসলো 8,60,000, একটাতে আসলো 11,40,000। তো এখন এখানে আমরা কি বের করতে বলেছে, আমাদের বলেছে এফ সিটি যেটা রয়েছে, এফ সিটিতে 2019-এ কত আর 23-এ কত তাদের পার্থক্য বের করতে বলেছে। তাহলে দেখুন 2023টাকে ক্যালকুলেশন করে দেখি, 11,40,000, 11,40,000 হচ্ছে টোটাল, 11,40,000 হচ্ছে টোটাল। তাহলে এর এফ সিটিতে কতজন হবে আপনারা বলুন, এফ সিটি মানে 22%, এফ সিটি মানে হচ্ছে 22%। তাহলে এর 22% যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা দুটো জিরো কত পাচ্ছি এখানে করে দেখুন, 22কে 4 দ্বারা গুণ করলে 88, এটাকে যদি আমরা পুরোপুরি গুণ করি আমরা পাবো 250,800। ওকে, গুণ করে দেখুন। একই রকমভাবে আমরা এফ সিটিতে দেখব 2019-এ কত। তো দেখুন আমরা যদি দেখি টোটাল কত, টোটাল হচ্ছে 8,60,000। তাহলে এর এফ সিটিতে কত আছে, 26% আছে, 26% আছে। তাহলে এটাকে যদি আমরা গুণ করি আমরা পাবো 2,23,600। ওকে, তাহলে 2,23,600, 2,23,600। তাহলে আমরা এটাকে নর্মালি বিয়োগ করে দিই, 0 0 2 7, হাতে 1 থাকে 2,
তাহলে 27,200 হবে ডিফারেন্স। দেখুন অ্যান্সার আছে, অবশ্যই থাকতে হবে 2 নম্বরটা অ্যান্সার, 27,200। ওকে, নেক্সট প্রশ্ন দেখুন, মুছে দিলাম। নেক্সট প্রশ্ন বলেছে, ইফ দ্য টোটাল নাম্বার অফ রিডার্স ফ্রম অল 6 সিটিজ A to F টুগেদার ইন দ্য ইয়ার 2023 ওয়াজ 50,000, যদি 2023-এ 6টা সিটিতে টোটাল 50,000 রিডার থাকে, 2023-এ 6টা সিটিতে যদি টোটাল 50,000 রিডার থাকে, দেন কি বলেছে, দ্য নাম্বার অফ রিডার্স ওয়াজ মোর দ্যান 74,000 ইজ এক্স্যাক্টলি ড্যাশ সিটিস ইন দ্য সেম ইয়ার। তার মানে যদি 2023-এ যদি টোটাল 50,000 রিডার থাকে, 2023-এ যদি টোটাল 50,000 রিডার থাকে 6টা সিটিতে, তাহলে কতগুলো সিটি এমন আছে যেখানে রিডারটা কি 7,400-র বেশি রয়েছে। তো দেখুন এটা নর্মালি আপনারা বের করতে পারবেন, 2023 দিয়ে করছে। ওকে, তো দেখুন 2023-এ আমি যদি এ সিটিতে চেক করি, তাহলে টোটাল হচ্ছে 50,000, টোটাল আছে 50,000, তাহলে এ সিটিতে 15% থাকে, তাহলে 15% মানে কত হবে, দেখুন 7,500। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, আপনি আমাকে বলুন, আমাকে বলেছে 7,400-র বেশি, তাহলে আমি 7,400-র বেশি এ সিটিতে পেলাম, এ সিটিতে 15%। ডিয়ার ফ্রেন্ডস, বি সিটিতে কি আর করার দরকার আছে? আপনি ভাবুন তো, 15% মানে হচ্ছে 7,500, তাহলে 16% মানে 7,500 থেকে বেশি হবে। আমাকে বলেছে 7,400 থেকে বেশি, তাহলে 15%টাই আমি দেখলাম 7,400 থেকে বেশি, তাহলে 16% অবশ্যই 7,400 থেকে বেশি হবে। একই রকম 28%ও হবে, একই রকম 22%ও হবে। তাহলে 4টা সিটি আমি শিওর পেয়ে গেলাম, 4টা সিটি আমি শিওর পেয়ে গেলাম। দেখি তো, তাহলে 4টা সিটি আমি শিওর পেয়ে গেলাম, ঠিক আছে, 4টা সিটি শিওর পেয়ে গেলাম, 3ও হবে না, 2ও হবে না। এখন 5টা কি হতে পারে? দেখি তো 10%টা হতে পারে কি? আপনারা বলুন, 50,000-এর যদি 10% বের করেন 5,000 হবে, তাহলে 5,000 তো কম, তাহলে 10% যদি 7,400 কম হয়, তাহলে 9% আরও কম হবে, তাই এগুলোও হবে না। তাহলে সিম্পল আমরা বলতে পারি 3 নম্বরটা, মানে 4টা সিটি এমন আছে যেখানে রিডারের সংখ্যা 7,400-র বেশি। নেক্সট কি বলেছে, এবার বলেছে ইফ the total number of readers from all 6 cities A to F together in the year 2019 and 23 were 4.3 lakh and 5.7 lakh respectively, তার মানে 2019-এর টোটাল রিডার হচ্ছে 4.3 লাখ, আর 2023-এর টোটাল রিডার বলেছে কত, 5.7 লাখ যদি হয়, ওকে, রেসপেক্টিভলি হয়। Then what is the difference between the total number of readers from city B and C together in 2019 and 23? তার মানে বি আর সিতে 2019-এ বি আর সিতে কতজন ছিল সেটা বের করব, একই রকম বি আর সি 2023-এ কতজন ছিল সেটা বের করে তাদের ডিফারেন্স বের করতে বলেছে। তাহলে দেখুন 2019-এ যান, 2019 মানে কিন্তু বি আর সি মানে কত, 2019 মানে 31%, তাহলে 2019-এ কত, বি আর সি মিলে 31% আছে। তাহলে দেখুন 2019-এর টোটাল আছে 4.3 লাখ, এর 31%, এটাকে আপনারা যদি নর্মালি গুণ করেন আপনারা পাবেন 1333./100, সরি 0 নয়, তাহলে এটাকে যদি আমরা করি 1.333 এটা আমরা পাবো। করে দেখুন আপনারা 31-কে 43 দ্বারা গুণ করুন, দেখুন কি আসে। একই রকমভাবে দেখুন 2023-এ বি আর সি মিলে টোটাল কত, দেখুন বি আর সি মিলে টোটাল হচ্ছে 44%, তাহলে 5.7 লাখ এর 44%, এটা হচ্ছে বি আর সি টোটাল মিলে, তাহলে 57 আর 44 গুণ করুন আপনারা এরকম পাবেন 5250.8/100, তাহলে এটাকে করলে আমরা পাবো 2.508, তাহলে এত লাখ, এটাও লাখ, এটাও লাখ। তাহলে এখন বিয়োগ করে দিই, ডিফারেন্স বের করতে বলেছে 1.333, বিয়োগ করে দিলে কত হচ্ছে 5, 7 হাতে 1 থাকে 1.1, তাহলে 1.175 হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেনটা দেখুন। নেক্সট কোশ্চেন বলেছে if the ratio of the number of readers in city A in the year 2019 to that in 2023 was 2.5 ratio,
তার মানে এসিটিতে 2019-এ এবং এসিটিতেই দ্যাট ইন বলেছে, যেহেতু এসিটিতেই 2023-এ যতজন রিডার ছিল তাদের অনুপাতটা কি 2:5 বলেছে। তাদের অনুপাতটা কত? 2:5 বলে দিয়েছে। যদি এটা হয় তাহলে আমাদের কি বের করতে বলেছে? অনুপাত বের করতে বলেছে। কার রেশিও বের করতে বলেছে? তার নাম্বার অফ রিডার্স ফ্রম অল সিক্স সিটিজ টুগেদার ইন দ্য ইয়ার 2019 অ্যান্ড টু দ্যাট ইন 2023। তার মানে 2019-এ টোটাল রিডার কত এবং 2023-এ টোটাল রিডার কত, এই দুয়ের অনুপাত বের করতে বলেছে। তো ডিয়ার ফ্রেন্ডস, আমরা জাস্ট ধরে নেই যে এসিটিতে টোটাল রিডার হচ্ছে এম জন। এসিটিতে টোটাল রিডার হচ্ছে এম জন, আর এসিটি না, সরি, 2019-এ টোটাল রিডার হচ্ছে এম, আর 2023-এ টোটাল রিডার হচ্ছে এন। একটাতে টোটাল রিডার এম ধরলাম, একটাতে টোটাল রিডার এন ধরলাম। এবার দেখুন, আমরা যেহেতু দুটো 2:3 আছে, তাহলে আমরা বলতেই পারি যে স্যার এটাতে আমরা ধরলাম একটা হচ্ছে 2x আর একটা হচ্ছে ধরতেই পারি 5x। আমরা এরকম ছোটোবেলায় ধরে নিতাম। ওকে, এবার দেখুন ডিয়ার ফ্রেন্ডস, মজার জিনিস, অঙ্কটায় আসি। এবার দেখুন এসিটি বলেছে, এসিটিতে 2019-এ কত? 10%। তাহলে টোটাল যতজন থাকবে 2019-এ টোটালের 10% এসিটিতে। তাহলে 2019-এ টোটাল ধরেছি এম, তাহলে এর 10% এসিটিতে আছে। এতটুকু তো ক্লিয়ার, এর 10% এসিটিতে আছে। একই রকম এসিটিতে 2023-এ কত হবে দেখুন, টোটাল এনজন আছে, এনজনের 15% এসিটিতে, তাহলে এনের 15% এসিটিতে আছে। তাহলে এবার একটা জিনিস লক্ষ্য করুন, এতে 2019-এ আছে এম ইন্টু 10/100, আর 2023-এ এসিটিতে আছে এন ইন্টু 15/100। আচ্ছা ডিয়ার ফ্রেন্ডস, এই দুটোর অনুপাতই কি বলে দিয়েছে 2:5। এই দুটোর অনুপাতই বলে দিয়েছে 2:5। তাহলে আমরা কি বের করব? আমাদের 2019-এ কতজন আছে এবং 2023-এ কতজন আছে তাদের অনুপাত বের করব। তার মানে আমরা M/N বের করব। তাহলে দেখুন, M ইন্টু 10/100, এটার অনুপাত মানে ভাগ, আপনারা জানেন অনুপাত মানে ভাগ, N ইন্টু 15/100, এটা মানে কত? 2/5। তাহলে এখান থেকে সিম্পল আমরা M/N বের করব। তাহলে M ইন্টু 10/100, ডিয়ার ফ্রেন্ডস, ভাগকে যদি আমরা উল্টে গুণ করে দিই তাহলে উল্টে যায়, তাহলে উপরে চলে যাবে 100, নিচে চলে আসবে N ইন্টু 15 সমান 2/5। তাহলে 100 আউট। যদি আমরা 5 দিয়ে কাটাকাটি করি 2, 5 দিয়ে কাটাকাটি করি 3, 2, তাহলে M/N পেলাম আমরা এখান থেকে সিম্পলভাবে 3/5। তাহলে এখান থেকে আমরা বলতে পারি M/N 3:5। তো 2x আর 5x এ ধরেছিলাম, এটা ধরারও প্রয়োজন নেই। তাহলে এখান থেকে আমরা বলতেই পারি এটার অ্যান্সার হবে 3:5। ওকে ডিয়ার ফ্রেন্ডস, এখন এর পরের প্রশ্নে যাই। ডিআইগুলো হয়ে গেল। 6 নম্বর প্রশ্ন দেখুন, ম্যাচিং দিয়েছে। তো এই ম্যাচিংগুলো আমাদের করতে হবে। দেখুন, যখন বলেছে ABCD, নেফ্রোটক্সিক, হেমোটোটক্সিক, দেখুন নেফ্রো কার সাথে? কিডনির সাথে, মানে এর সাথে 2 মানে এটা আউট। ওকে, হেপাটোটক্সিক কার সাথে? লিভারের সাথে, লিভারের সাথে, তার মানে ডি এর সাথে 3, তার মানে প্রথমটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, এর পরের প্রশ্নটা দিয়েছে, হোয়াট ইজ দ্য বেস 10 ইকুইভ্যালেন্ট টু বেস 4 30134। তো দেখুন, এই ধরনের প্রশ্ন দিয়েছে, বলেছে এই যে 3013 বেস 4 আছে, এটাকে যদি আমরা বেস 10-এ কনভার্ট করি তাহলে ভ্যালুটা কি আসবে? তো এগুলো কি করতে হয়? 3013 সবগুলোকে গুণ করব 4 দ্বারা, সবগুলোকে যেহেতু বেস 4 থেকে কনভার্ট করছি তাহলে 4 দ্বারা গুণ করব, মাঝখানে সবগুলোর যোগ চিহ্ন দিব। এখন ডান দিক থেকে 4-এর পাওয়ার 0 থেকে শুরু করে 1 বাড়াতে যাব। তাহলে 4-এর পাওয়ার 0, 1, 2, 3, তাহলে কী হবে? 3 ইন্টু 4-এর পাওয়ার
3 মানে হচ্ছে 64, যোগ জিরোর সাথে কিছু গুণ করলে জিরোই হবে, তাহলে 1 ইন্টু 4 পাওয়ার 1 মানে 4ই হবে, যোগ 3 ইন্টু যে কোনো কিছুর পাওয়ার 0 মানে 1 হয়। তাহলে এটাকে যদি আমরা করি 3 ইন্টু 64 মানে 192, যোগ 4 যোগ 3, তাহলে যোগ করলে আমাদের হবে 199। তাহলে 199 হয়ে যাবে সঠিক অ্যান্সার। আশা করি এগুলো আপনারা পেরেছেন। ওকে, নেক্সট। এবার দেখুন কমিউনিকেশনের প্রশ্ন কি বলেছে। মাইন্ড টু মাইন্ড কমিউনিকেশন ইনভলভস দ্য কমিউনিকেশন অফ দ্য মিনিং থ্রু। দেখুন মনের থেকে মনে কমিউনিকেশন, তাহলে মন থেকে মনে যখন কমিউনিকেশন হবে তখন কি থাকবে? ফিজিক্যাল সেটিং, শেয়ার্ড বিলিভস, ভ্যালুস, নয়েজ ম্যানিপুলেশন, কনটেক্সট। দেখুন আপনি একজন স্টুডেন্ট, আপনার একজন খুবই প্রিয় টিচার আছে, তো আপনার টিচার আপনার মনটাকে বুঝতে পারে, তাহলে তার জন্য কি প্রয়োজন? ফিজিক্যাল সেটিং প্রয়োজন, কোন সেটিংয়ে আপনারা আছেন সেটা প্রয়োজন, আপনাদের শেয়ার বিলিভ প্রয়োজন, ভ্যালুস প্রয়োজন, এবং যখন আপনি কারো মনকে বুঝতে যাবেন দেখুন কনটেক্সট তো প্রয়োজন হবেই, শুধু নয়েজ ম্যানিপুলেশন এটার প্রয়োজন নেই। তাহলে ডি বাদে সব হবে, তার মানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, নেক্সট কোশ্চেন দেখুন। আইডেন্টিফাই দ্য কারেক্ট অর্ডার অফ দ্য ফলোয়িং লিস্ট অফ কম্পিউটার কম্পোনেন্টস র্যাঙ্কড ফ্রম স্লোয়েস্ট টু ফাস্টেস্ট। স্লো, সব থেকে স্লোকে। তো আপনারা জানেন প্রাইমারি মেমোরির থেকে সেকেন্ডারি মেমোরি বেশি স্লো। তাহলে দেখুন সিপিইউ, র্যাম এগুলো সব প্রাইমারি মেমোরির মধ্যে পড়ে। এসএসডি হচ্ছে আমাদের ফ্ল্যাশ মেমোরি, আর অপটিক্যাল ড্রাইভ, এসএসডি এবং অপটিক্যাল ড্রাইভ দুটোই হচ্ছে সেকেন্ডারি মেমোরির মধ্যে পড়বে। কিন্তু দেখুন ডিয়ার ফ্রেন্ডস, সব থেকে স্লো মনে রাখবেন অপটিক্যাল ড্রাইভ সব থেকে স্লো। তাহলে ডি দিয়ে শুরু, তাহলে আমি আর দেখবই না, DCBA, ঠিক আছে? তাহলে আমি আর দেখবই না, যেহেতু ডি দিয়ে শুরু একটাই আছে, তাহলে আমি আর দেখবো না, একবারে বলে দেবো 1 নম্বরটা সঠিক অ্যান্সার। এবার দেখুন কি বলেছে, আমাদের লিস্ট 1 আর লিস্ট 2 ম্যাচ করতে বলেছে। দেখুন প্রথমে কি আছে, ফাইন্ড। তো এবার দেখুন এই ধরনের প্রশ্নগুলো কিন্তু একটু আলাদা। কীরকম আলাদা? অলরেডি এরকম আমরা করেছি, বাট 4টা দিয়ে বলেছে কোনটার সাথে ম্যাচ করবে। দেখুন এটার বোঝার উপায় কি, দেখুন এফ আছে, এখানে কোনটা এফের কাছাকাছি দেখুন তো, RDAQ কোনটা কাছাকাছি? আপনি বলবেন স্যার ডি কাছাকাছি, তাহলে ডিকে আমি ধরে চলবো। তাহলে এফ থেকে যদি ডি হতে হয় কি করতে হবে? আপনারা বলবেন স্যার এফ থেকে যদি ডি হতে হয় তাহলে স্যার 2 নামাতে হবে, তাহলে 2 নামাই, 2 নামালে হলো। দেখি তো পরেরটায় আই থেকে 2 নামাই, তো আই হচ্ছে 9 নাম্বার অ্যালফাবেট, তাহলে 2 নম্বর যদি নামি 7 আছে জি। এন হচ্ছে 14 নম্বর, 14 থেকে 2 নম্বর দুটো যদি নামিয়ে দিই 12 হচ্ছে এল। একই রকম দেখুন ডি হচ্ছে 4 নম্বর, 2 যদি নামিয়ে দিই বি, তাহলে দেখুন DGLB, এর সাথে 2 দেখুন আর দেখারই প্রয়োজন নেই, তার মানে 2 নম্বরটা হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার। ডিয়ার ফ্রেন্ডস, এগুলো কিন্তু এক্সট্রা করে কিন্তু সবগুলো করার প্রয়োজন নেই, একটা হয়ে গেল তার মানে আমি বেরিয়ে যাব। নেক্সট কোশ্চেন দেখুন, নেক্সট 11 নম্বর কোশ্চেনটা দেখুন, ফ্যালাসির প্রশ্ন। এগুলো দেখুন আমার ইউটিউব চ্যানেলে করা আছে, আপনারা আশা করি এগুলো দেখেছেন, দেখলে অবশ্যই সঠিক অ্যান্সার করে থাকবেন। পিপল উইথ কেসেস অফ ফ্লু শুড বি কেপ্ট ইন কোয়ারেন্টাইন বিকজ ইট ইজ নেভার বিন ডিসঅ্যাপ্রুভেন অ্যাজ দ্য বেস্ট মিনস অফ কিপিং দ্য ডিজিজ ফ্রম স্প্রেডিং। দেখুন এখানে কি আলটিমেটলি কোনো কিছু প্রমাণ হয়নি, তাই সেটাকে করতে বলছে। তো আমরা অলরেডি পড়েছি না, অ্যাপিল দ্য ইগনোরেন্সে কী হয়? অ্যাপিল টু ইগনোরেন্স, অ্যাপিল দ্য ইগনোরেন্স না, অ্যাপিল টু ইগনোরেন্সে কী হয়? কোনো কিছু প্রমাণিত হয়নি, কেউ প্রমাণিত করতে পারেনি যে ঈশ্বর নেই, তার মানে ঈশ্বর আছে। তাহলে এখানে তো সেটাই বলছে যে পিপল উইথ কেসেস অফ ফ্লু শুড বি কেপ্ট ইন কোয়ারেন্টাইন, যাদের ফ্লু হয়েছে তাদের কোয়ারেন্টাইনে রাখা দরকার, বিকজ ইট ইজ নেভার বিন ডিসপ্রুভড, এটাকে কোনো ডিসপ্রুভ করা হয়নি যে অ্যাজ দ্য বেস্ট মিনস অফ কিপিং দ্য ডিস্টেন্স ফ্রম স্প্রেডিং, এটাকে যদি আমরা স্প্রেড হতে না দেই তাহলে সেটা ঠিকঠাক থাকবে, এটাকে কেউ ডিসপ্রুভ করতে পারেনি। তাহলে এটা অ্যাপিল দ্য ইগনোরেন্স হবে 1 নম্বরটা। এরপরে দেখুন, হোয়েন কমিউনিকেশন হেল্পস এ গ্রুপ টু অ্যাচিভ ইটস গোলস ইট ইজ নোন অ্যাজ। তাহলে এটা কী হবে? যখন আপনি কাউকে অ্যাচিভ করতে সাহায্য করছেন তার মানে আপনি কী করছেন? তাকে প্রমোট করছেন, তাহলে প্রমোটিভ রোল হবে, প্রমোটিভ রোল। এবার দেখুন কোন স্টেটমেন্টগুলো সঠিক এটা আমাদের বের করতে বলেছে। ডিয়ার ফ্রেন্ডস, এ নম্বরটা সঠিক কিনা দেখুন, এগুলোতে না সব কিছু করার প্রয়োজন নেই, আমরা শুধু এলিমিনেশন করব, সবগুলো চেক করারও প্রয়োজন নেই। দেখুন X% অফ ওয়াই, X% অফ ওয়াই ইজ ইকুয়াল টু
y% অফ মানে গুণ 100x। তাহলে x% অফ y মানে কি x/100, x% মানে হচ্ছে x/100 ইন্টু y সমান সমান y% মানে হচ্ছে y/100 ইন্টু 100x। দুটো কি সমান হয় দেখুন তো ডিয়ার ফ্রেন্ডস, xy/100 বাঁ দিকে আসলো xy/100 আর ডান দিকে 100 কাটাকাটি গিয়ে থাকে xy। তাহলে বাঁ দিকে আসলো xy/100 আর ডান দিকে আসলো xy, দুটো কি সমান আসলো না। তাহলে এক নম্বরটা কি কারেক্ট হবে, এ নম্বরটা কারেক্ট হবে না, ভুল। তাহলে এ যদি কারেক্ট না হয় ডিয়ার ফ্রেন্ডস দেখুন এটাও কাটা এটাও কাটা, তাই না? তাহলে এখন শুধু আমরা কি চেক করব, আমরা দেখুন বি অ্যান্ড সি অ্যান্ড সি অ্যান্ড ডি। দেখুন সি চেক করার প্রয়োজন নেই, তখন সি দুটোতেই আছে, তার মানে সি তো কারেক্ট হবেই। এইভাবে আপনাদের সময় বাঁচাতে হবে। তখন সি দুটোতেই আছে, তার মানে সি সঠিক হবেই। তাহলে শুধু আমি বি চেক করব, বি যদি ঠিক হয় তাহলে বি আর সি হবে, নতুবা সি অ্যান্ড ডি হবে অ্যান্সার। এবার দেখুন আমি বিটা চেক করব। আচ্ছা বিটা চেক করা ইজি হবে। আচ্ছা বিটা চেক করে নেই। কি বলেছে, ই 40% অফ 60%, ই 40% মানে 40/100, 40/100 অফ মানে গুণ 60% অফ 3/5 অফ এ নাম্বার ধরুন নাম্বারটা এক্স ইজ 504। যদি এটা হয় তাহলে এখান থেকে এক্সের ভ্যালু কত হয় আমরা বের করি। এখান থেকে এক্সের ভ্যালু কত হয়, তাহলে 504 ইন্টু ক্রস মাল্টিপল যদি করি নিচেরগুলো উপরে চলে যায়, আর উপরেরগুলো কি হয় নিচে চলে আসে। এটা হবে নাম্বারটা, এটা হবে অ্যাকচুয়াল নাম্বারটা। এবার কি বলেছে, এটা বলেছে দেন 25% অফ 25 অফ দ্যাট নাম্বার। তার মানে এই যে নাম্বারটা আমরা পেলাম, এই যে নাম্বারটা পেলাম এর 25%, এর হচ্ছে 25%, এর 25% অফ 2/5, এটা কত হবে 350-এর সমান হবে। দেখি 350-এর সমান হয় কিনা। তাহলে দুটো শূন্য আমরা খুব মজা করে কেটে দিলাম, 100 মজা করে কেটে দিলাম। এখন দেখুন আমাদের 5-এর সাথে 5 আউট, 5-এর সাথে 5 আউট হয়ে গেল। এখন 4 দিয়ে আচ্ছা 4 দিয়ে 504কে কাটাকাটি যাচ্ছে, কাটাকাটি দিলে কত হচ্ছে দেখুন 100, 1 2 6। আবার 126কে দেখুন 6 দিয়ে কাটাকাটি যায় 21, 21কে 3 দ্বারা কাটাকাটি যায় 7। ওকে, তাহলে কি পড়ে থাকলো 7 ইন্টু 25 ইন্টু 2। ওকে, তাহলে 7 দুগুণ 14, 14কে 25 দ্বারা গুণ করলে কত হয়, করে দেখুন 14কে 25 দ্বারা গুণ করছি, তাহলে 14কে 25 দ্বারা গুণ করলে 350। তার মানে দেখুন এটা ঠিক আছে, তার মানে দেখুন বি নম্বরটা ঠিক আছে। তাহলে বি যদি ঠিক থাকে তাহলে আমার যেহেতু অলরেডি আমি দেখলাম যে আমার এ যেহেতু ভুল, তাহলে বি যদি ঠিক হয় তাহলে 2 নম্বরটা সঠিক অ্যান্সার, বি অ্যান্ড সি সঠিক অ্যান্সার হবে। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন। আমি যে আপনাদের আইসিটির ভিডিওটা করিয়েছিলাম পুরো ভিডিওটা, সেখান থেকে কমন এসেছে হুইচ অফ দ্য ফলোয়িং ডিজিটাল ইনিশিয়েটিভস প্রোভাইড ডেটাবেস অফ প্রোফাইল অফ সায়েন্টিস্ট, রিসার্চার অ্যান্ড দ্য ফ্যাকাল্টি মেম্বার্স। কোথায় পাই আমরা, এটা হচ্ছে ই বিদ্বানে। এটা একদমই সোজা কোশ্চেন। ওকে, ই বিদ্বান সব সেগুলো আমরা পাই, সব ডিটেলসগুলো পাই। দেখুন এটাও প্রশ্ন, আমি যে আপনাদের আইসিটি পড়িয়েছি সেখানে যে মডেম পড়িয়েছি, মডেম থেকে দিয়েছে। মডেমের কাজ কি, অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করা, ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা, এটা হচ্ছে মডেমের কাজ। কম্পিউটারে কনভার্ট করে ডিজিটালকে অ্যানালগ বা অ্যানালগকে ডিজিটাল, মডেম করে। করানো প্রশ্ন। এবার দেখুন কত সোজা প্রশ্ন দিয়েছে, লেফট আর রাইট মিলাতে বলেছে। টু ইনপুট ভয়েস ওভার ফর এ প্রেজেন্টেশন। যেমন আপনি আমাকে দেখেন, আমি ভয়েস ওভার দেই, প্রেজেন্টেশন করছি, আপনাদের ভিডিওটা শুরুতে দেখেছেন, আমি কি একটা মাইক ব্যবহার করি। তাহলে এটা কি বলেছে ইউজ, বাদিকে বলেছে ইউজ আর অ্যাপ্রোপ্রিয়েট কম্পিউটার ইনপুট ডিভাইস। তাহলে ইনপুট ডিভাইসের জন্য আমি কি ইউজ করব, ভয়েস ওভারের জন্য মাইক্রোফোন ইউজ করব। তাহলে এর সাথে 3, আমি বাকিগুলো দেখাচ্ছি না, ঠিক আছে, আপনারা দেখে নেবেন। যেহেতু এখানে সবাই এসেছেন যে আপনার সাথে অ্যান্সারটা মিলেছে কিনা, এটাই হচ্ছে আপনাদের মেন টার্গেট। বাকিগুলো দেখবেন মিলে যাবে। তাহলে এখানে 2 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখুন পরেরটা একদম ইজি কোশ্চেন,
হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য ফার্স্ট পোস্ট ইন্ডিপেন্ডেন্স এডুকেশন কমিশন ইন ইন্ডিয়া? পোস্ট ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতা হওয়ার পরের, মানে স্বাধীনতা যেই হলো প্রথম কমিশন কি? ইউনিভার্সিটি কমিশন বা রাধাকৃষ্ণন কমিশন, মানে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। একদমই ইজি কোশ্চেন এগুলো, দেখুন ডিয়ার ফ্রেন্ডস, এগুলো কিন্তু ঠিক করতে হবে, এগুলো কিন্তু মিস করা যাবে না। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, মোটর অ্যান্ড বোটের অঙ্ক কি বলেছে? এ মোটর বোট কভার সার্টেন ডিস্টেন্স ডাউনস্ট্রিম মানে হচ্ছে স্রোতের অনুকূলে 5 আওয়ার্স, মানে স্রোতের অনুকূলে একটা ডিস্টেন্স 5 ঘন্টায় যায়, বাট টেক্স 6 আওয়ার টু রিটার্ন আপস্ট্রিম টু দ্য স্টার্টিং পয়েন্ট, মানে স্রোতের প্রতিকূলে যেতে সেই দূরত্বটা যেতে 6 ঘন্টা লাগে, স্রোতের অনুকূলে 5 ঘন্টা, স্রোতের প্রতিকূলে 6 ঘন্টা। বলছে ইফ দ্য স্পিড অফ দ্য স্ট্রিম ইজ 4 কিলোমিটার পার আওয়ার, যদি স্রোতের গতিবেগ 4 কিলোমিটার পার আওয়ার হয়, হোয়াট ইজ দ্য স্পিড অফ দ্য মোটর বোট ইন স্টিল ওয়াটার? তাহলে মোটর বোটের গতিবেগটা কত স্টিল ওয়াটারে, স্থির জলে? তাহলে মোটর বোটের গতিবেগ যদি এক্স হয়, তাহলে স্রোতের অনুকূলে বেগ x+4 আর স্রোতের প্রতিকূলে বেগ x-4, অনুকূলে বেগ x+4 আর প্রতিকূলে বেগ x-4। তাহলে যদি স্রোতের অনুকূলে 5 ঘন্টায় কোনো একটা ডিস্টেন্স যায়, আমরা কি জানি ডিস্টেন্স সমান সমান স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে স্রোতের অনুকূলে x+4, সময় লাগে 5 ঘন্টা, তাহলে এটা কি হলো? একটা ডিস্টেন্স হলো। আবার স্রোতের প্রতিকূলে দেখুন গতিবেগ হচ্ছে x-4, 6 ঘন্টা সময় লাগে, তো দুটো তো ডিস্টেন্স সেম। দেখুন একটা এ স্থান থেকে একজন বি স্থানে গেল, যেই ডিস্টেন্সটা গেল আবার বি থেকে যখন এতে ফিরে আসবে ডিস্টেন্সটা তো সেম হবে, তাহলে দুটো ডিস্টেন্স ইকুয়াল। তাহলে 5x + 20 = 6x - 24। তাহলে যদি আমরা 5x 6xটাকে যদি এদিকে নেই -6x -24 -20, তাহলে -x = -44, তাহলে x এর ভ্যালু পেলাম 44। তাহলে xই তো স্থির জলে নৌকার বেগ, তাহলে 3 নম্বরটা হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। ওকে, এবার কি বলেছে দেখুন, বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট A to D অ্যাবাউট কম্পিউটার মেমোরি সাইজ ইজ ট্রু? দেখুন এগুলো করানো অঙ্ক, আমি করিয়েছি আপনাদের, আপনারা আইসিটির ফুল ভিডিওটা দেখুন, সেখান থেকে আপনি বুঝতে পারবেন যে কোনটা ছোট বড় হবে। 25 KB ইজ লার্জার দ্যান 100 MB, এটা তো ভুল, এ ভুল। 999 MB ইজ লার্জার দ্যান, মানে 999 MB ইজ লার্জার দ্যান 50 GB। দেখুন 1024 MBতে হয় 1 GB, 1024 হলে হয় 1 GB, তাহলে অলরেডি তার থেকে কম আছে, এখানে জিবিও বেশি, তাহলে এটাও ভুল, বিও ভুল। তাহলে দেখারই প্রয়োজন নেই, 3 নম্বরটাই একমাত্র সঠিক অ্যান্সার। এইভাবে এলিমিনেট করুন, নাহলে অনেক সময় লাগবে, শুধু সি অনলিটাই হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং অ্যাপ্রোচেস টু দ্য স্টাডি অফ এ রিয়ালিটি সাজেস্ট দ্যাট অনলি নলেজ গেইন থ্রু এক্সপিরিয়েন্স অ্যান্ড সেন্সেস ইজ অ্যাকসেপ্টেবল? কে বলে যে শুধু হচ্ছে সেন্সের মাধ্যমে যদি আমরা অভিজ্ঞতাটা পাই সেই নলেজটাকে আমরা হচ্ছে অ্যাকসেপ্ট করব? কে বলে? এমপিরিসিজম বলে। তাহলে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন দেখুন, আবার স্পিড অ্যান্ড বোটের অঙ্ক। স্পিড অফ এ বোট ইন স্টিল ওয়াটার ইজ 5 কিমি পার আওয়ার অ্যান্ড স্পিড অফ এ স্ট্রিম ইজ 1 কিমি পার আওয়ার। বোঝা গেল কি বলেছে? একটা বোটের স্পিড স্টিল জলে মানে স্থির জলে 5 কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের গতিবেগ কত? 1 কিলোমিটার পার আওয়ার। এ ম্যান রোজ টু এ প্লেস অফ ডিস্টেন্স 24 কিলোমিটার অ্যান্ড কামস ব্যাক টু দ্য স্টার্টিং পয়েন্ট। একটা মানুষ কি হলো 24 কিলোমিটার গেল, আবার 24 কিলোমিটার ফিরে আসলো, তাহলে তার টোটাল কত সময় লাগলো? এবার দেখুন, একটা মানুষ যখন একটা ডিস্টেন্স যাবে, সে যদি স্রোতের অনুকূলে যায় তাহলে ফিরে আসবে প্রতিকূলে, বা যদি প্রতিকূলে যায় আবার ফিরে আসবে অনুকূলে, তাহলে একটা ডিস্টেন্স অনুকূলে যাবে, একটা ডিস্টেন্স প্রতিকূলে আসবে। তাহলে দেখুন অনুকূলে মানে কি? অনুকূলে মানে নৌকার বেগ, স্থির জলে নৌকার বেগ আর স্রোতের বেগ যোগ হয়, আর প্রতিকূলে একই জিনিস কী হবে? শুধু বিয়োগ হবে। তাহলে অনুকূলে বেগ কী হবে? 5 আর 1 6 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা কি জানি ডি = ST। তাহলে 24 হচ্ছে ডিস্টেন্স, স্পিড যদি 6 হয় তাহলে টাইম কতক্ষণ লাগবে? টাইম লাগবে 4 ঘন্টা, অনুকূলে সময় লাগছে 4 ঘন্টা। একই রকম দেখুন প্রতিকূলে গতিবেগ কত হবে? 5 আর 1 কী হবে? বিয়োগ হবে, তাহলে 4। তাহলে ডিস্টেন্স তো 24ই, টাইম কত লাগবে? 6 ঘন্টা লাগবে।
তাহলে অনুকূলে লাগলো 4 ঘন্টা, প্রতিকূলে লাগলো 6 ঘন্টা, তাহলে টোটাল সময় কত লাগবে? 10 ঘন্টা লাগবে। তাহলে 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার, 10 আওয়ার্স। নেক্সট কোশ্চেনটা দেখুন, নেক্সট কোশ্চেনটা কি বলেছে? 22 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং আর এসেনশিয়াল রিকোয়ারমেন্ট ফর দ্য ফরমেশন অফ ফটোকেমিক্যাল স্মোক? স্মোক, ফটোকেমিক্যাল স্মোক হওয়ার জন্য কি প্রয়োজন? দেখুন, স্মোক যখন হতে যাবে কি কি জিনিস প্রয়োজন সেটা আমাদের বের করতে বলেছে। দেখুন এখানে যদি আপনারা লক্ষ্য করেন, দেখুন নাইট্রোজেন ডাইঅক্সাইড তো লাগবেই, ঠিক আছে, কার্বন মনোঅক্সাইড এখানে লাগছে না, এ হবে না। ওকে, আর কি প্রয়োজন? এটা কোথায় হয়? এটা হচ্ছে এই যে ফটোকেমিক্যাল স্মোক হয় হচ্ছে ওজোন লেয়ারের জন্য হয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার হবে 4 নম্বরটা, বি ডি অ্যান্ড ই, বি ডি অ্যান্ড ই হয়ে যাবে সঠিক অ্যান্সার। এর পরে কোশ্চেনটা দেখুন, নোয়িং দ্যাট ইউ ফাইন্ড অ্যালজেব্রা মোর ডিফিকাল্ট দ্যান ইউর সিস্টার ডাস। আমি যখন বুঝতে পারলাম যে আমি কি বলছি, ইউর ফাইন্ড অ্যালজেব্রা মোর ডিফিকাল্ট দ্যান ইউর, মানে আমার বোন যতটা অ্যালজেব্রা করতে পারে আমি দেখছি যে না আমার সেটা কঠিন লাগে অনেক, এটা আমি বুঝতে পারলাম। বাট ইউ কুড ইমপ্রুভ উইথ প্র্যাকটিস, কিন্তু আমি কি প্র্যাকটিসের মাধ্যমে আমি এটাকে ইমপ্রুভ করতে পারি। ইজ অ্যান এক্সাম্পল অফ মেটা রেগুলেশন, মেটা কগনিশন, সেলফ ডিসিপ্লিন, অটোমেশন। দেখুন যখন আমি নিজেকে বুঝি, নিজের থিঙ্কিংটাকে বুঝতে পারি, সেটাকে কি বলা হয়? যখন আমার নিজের থিঙ্কিং সম্বন্ধে অ্যাওয়ারনেস হয়, নিজের থিঙ্কিংটা সম্বন্ধে আমি এবার ভাবি, সেটাকে কি বলা হয়? মেটা কগনিশন বলা হয়। তো এটা কী হবে? মেটা কগনিশন হবে। ওকে, নেক্সট দেখুন, হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য সাবডিভিশন অফ ইমপ্লিসিট মেমোরি? কোনটা ইমপ্লিসিট মেমোরির পার্ট? দেখুন এখানে এপিসোডিক মেমোরি আর সিমেন্টিক মেমোরি, এগুলো কি? এগুলো হচ্ছে কনসাস এক্সপ্লিসিট মেমোরির পার্ট। বি অ্যান্ড ডি কি? এক্সপ্লিসিট মেমোরির পার্ট, বি অ্যান্ড ডি। তাহলে বি অ্যান্ড ডি হবে না, তাহলে বাকি যেগুলো আছে সেগুলো কি হবে? ইমপ্লিসিট মেমোরির পার্ট হবে বাকিগুলো। নেক্সট কোশ্চেনে যান। নেক্সট কোশ্চেন দেখুন, লাস্ট কমিউনিকেশনের যে প্রশ্নগুলো সলভ করিয়েছিলাম সেখানে জন লকের ওপর একটা প্রশ্ন সলভ করিয়েছিলাম। তো জন লক কি? ল্যাঙ্গুয়েজ অ্যাজ এ কন্ডিউট অফ কমিউনিকেশন। তাহলে সি এর সাথে 2, আর কিচ্ছু দেখার দরকার নেই। দেখুন সি এর সাথে 2 এক জায়গাতেই আছে, সি এর সাথে 2 শুধু এক জায়গাতেই আছে, 4 নম্বর জায়গাতে, আর কিচ্ছু দেখার প্রয়োজন নেই। এবার 26 নম্বর প্রশ্নটা দেখুন। 26 নম্বর কী বলেছে? হুইচ অফ দ্য ফলোয়িং আর ট্রু অ্যাবাউট ব্রিডার রিয়েক্টার্স? ওকে, কী কী? দে প্রডিউস মোর ফিজাইল ম্যাটেরিয়াল দ্যান দে কনজিউম। দেখুন এটা যেটা দিয়েছে এটা ঠিক না ভুল আমাদের দেখতে হবে। দেয়ার আর নো ব্রিডার্স রিয়েক্টার ইন ইন্ডিয়া, এটা ভুল, ইন্ডিয়াতে রয়েছে। আর কি? দেয়ার আর 2 টাইপস অফ ফাস্ট অ্যান্ড স্লো অফ ব্রিডার রিয়েক্টার। দেখুন ব্রিডার রিয়েক্টার 2 ধরনের হতে পারে, ফাস্ট অ্যান্ড স্লো। ওকে, ফাস্টও হতে পারে, স্লো হতে পারে। ফর ব্রিডিং অপারেশন দ্য কনজারভেশন রেশিও শুড বি মোর দ্যান 1, এটাও ঠিক আছে। এ ঠিক আছে, সি ঠিক আছে, ডি ঠিক আছে, এ সি ডি। ব্রিডার রিয়েক্টর প্রডিউস মোর নিউক্লিয়ার ওয়াস্ট, দেখুন দেন কনভেনশনাল ওয়ান, দেখুন এটা ভুল আছে। ব্রিডার রিয়েক্টর বেশি ওয়াস্ট করবে, এখন তো নতুন টেকনোলজি এটা, তাহলে এটা নতুন টেকনোলজি যেহেতু, তাহলে এরা কি কম ওয়াস্ট প্রডিউস করবে, তাহলে ই হবে না, তাহলে এ সি অ্যান্ড ডি হবে সঠিক অ্যান্সার। এ সি অ্যান্ড ডি হচ্ছে এখানকার সঠিক অ্যান্সার। তো 27 নম্বরে যাই। 27 নম্বর দেখুন কি বলেছে, দ্য মিডিয়া অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম টু ইমপ্রুভ মিডিয়া কোয়ালিটি ফোকাস অন। তাহলে আপনি যদি মিডিয়ায় অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমকে ইমপ্রুভ করতে চান, এই যে আজকের দিনে মিডিয়া যে কোনো কিছুকে ছাপিয়ে দেয়, ছাপিয়ে কি বলে যে এটা সত্যতা যাচাই করিনি। যে কোনো জায়গায় দেখবেন একটা মিডিয়া কোনো একটা ক্লিপ চালিয়ে দিচ্ছে, কোনো একটা ছবি দেখিয়ে দিচ্ছে, দেখিয়ে কি বলে যে এর আমরা সত্যতা যাচাই করিনি। তারপর যদি দেখা যায় আজ থেকে 2 মাস পর 3 মাস পর যদি সেই ক্লিপটা যদি ভুল থাকে, মিডিয়া কিন্তু এটা বলে নিজের কি বলবো নিজের ভুলটাও স্বীকার করবে না, কিন্তু এটা বলে কিন্তু চালিয়ে দিবে যে আমরা তো বলেছি এটা সত্যতা আমরা যাচাই করি না। কিন্তু এখানে দেখুন মিডিয়ার কিন্তু অ্যাকাউন্টেবিলিটি থাকা দরকার। আজকে কোনো জিনিসকে আমরা দেখাচ্ছি, সেটা কারো অনেক সময় কী হতে পারে, এগেনস্টে যেতে পারে, কিন্তু আমি দেখিয়ে দিলাম তার আমার অ্যাকাউন্টেবিলিটি থাকলো না মিডিয়ার, সেটা কিন্তু ঠিক না। তাহলে মিডিয়ার অ্যাকাউন্টেবিলিটি যদি আমি ইমপ্রুভ করতে চাই, ইমপ্রুভ করলে মিডিয়ার কোয়ালিটি ইমপ্রুভ হবে। তো তার জন্য কী কী করণীয়? ইভ্যালুয়েশন, অডিয়েন্স কন্ট্রোল,
মনিটরিং, এডুকেশন, ফিডব্যাক। আপনারা বলুন, অডিয়েন্সকে যদি কন্ট্রোল করা হয় তাহলে মিডিয়া কি ইমপ্রুভ হবে? মিডিয়া যদি আমাদের কন্ট্রোল করা শুরু করে দেয় তাহলে মিডিয়ার কোয়ালিটি ইমপ্রুভ হবে? হবে না। তার মানে বি কিন্তু হবে না, তাহলে বি আউট। বি আউট মানে এ, সি, ডি অ্যান্ড ই, শুধু বিটাকে আমরা আউট করলাম। তখন মিডিয়া যদি অডিয়েন্সদেরই কন্ট্রোল করা শুরু করে তাহলে মিডিয়া আর কি থাকলো? তাহলে মিডিয়াকে কে কন্ট্রোল করবে, তাই না? মিডিয়া যদি আমাদের কন্ট্রোল করা শুরু করে দেয়, তার মানে শুধু বিকে যদি আমরা আউট করি তাহলে দেখুন বাকি সবগুলোই কিন্তু প্রয়োজন। মূল্যায়ন প্রয়োজন, মনিটরিং প্রয়োজন, এডুকেশন প্রয়োজন, ফিডব্যাক তো অবশ্যই প্রয়োজন। ওকে, এরপরে দেখুন কি বলেছে, ইয়ার ওয়াইজ সাজাতে বলেছে। আইসিএসএস এর কবে হয়েছে? 1969। এনসিআরআই 1995। আইসিপিআর হয়েছে হচ্ছে 1977, বাট ফাংশনিং হচ্ছে 1981। আইসিএইচআর হিস্টোরিক্যাল রিসার্চ 1972, আর আইআইএএস 1965। তাহলে সবার আগে কে? সবার আগে নিশ্চয়ই ই, তাহলে ই দিয়ে একটাই আছে, আর আমার দেখারই প্রয়োজন নেই, ই দিয়ে একটা আছে, তাহলে ওটাই সঠিক অ্যান্সার। ওকে, when you try to predict the value of outcome variable from one or two variables you likely to be using, যখন আমরা প্রেডিক্ট করতে যাচ্ছি, দেখুন কোরিলেশনে কি হয়, কোরিলেশনে আমরা দুটো ভেরিয়েবলের মধ্যে সম্পর্ক কী রকম সেটাকে আমরা বিচার করি, কিন্তু কোরিলেশনের মাধ্যমে কখনোই আমরা কোনো ভেরিয়েবল একটা ভ্যালু কী হলে তার ভ্যালু আরেকটা কী হবে সেটাকে প্রেডিক্ট করতে পারি না। ঠিক আছে, এক্স ওয়াইয়ের মধ্যে কী সম্পর্ক আছে, কীরকম সম্পর্ক সেটা আমরা কোরিলেশনে বের করি, বাট এক্সের ভ্যালু 3 হলে ওয়াইয়ের ভ্যালু কত হবে সেটা আমরা কখনোই কোরিলেশনে পারি না, সেটা আমরা করি হচ্ছে রিগ্রেশনের মাধ্যমে, রিগ্রেশন বা রিগ্রেশন লাইনের মাধ্যমে। তাহলে যদি মোর দ্যান ওয়ান অর মোর ভেরিয়েবল থাকে তাহলে আমরা কীভাবে করব, তাহলে কোনগুলো ইউজ করব? তাহলে দেখুন, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন তো হবে না, প্রোডাক্ট মোমেন্ট কোরিলেশন মানে প্রেডিক্ট করতে পারি না। বাইভেরিয়েট রিগ্রেশন, যেখানে আমরা দুটো ভেরিয়েবল থাকে। মাল্টিভেরিয়েটে কি দুয়ের অধিক থাকতে পারে, তাহলে এটা সঠিক অ্যান্সার হবে বি অ্যান্ড সি হয়ে যাবে সঠিক অ্যান্সার। তাহলে দেখুন 29 নম্বরটা হয়ে গেল। এরপরে কি বলেছে, অ্যাকর্ডিং টু ন্যাশনাল ক্রেডিট ফ্রেমওয়ার্ক আফটার অবটেনিং ব্যাচেলার ডিগ্রি কি বলেছে, অফ দ্য প্রোগ্রাম ডিউরেশন অফ 4 years দ্য ক্রেডিট লেভেল আর্ন। তাহলে ব্যাচেলার ডিগ্রির পরে আর্ন কত হবে ক্রেডিট, এটা মনে রাখবেন 6। এরপরেরটা, অ্যারেঞ্জ দ্য ফলোয়িং অর্ডার ইন দ্য ইনক্রিজিং কোনোটেশন। ইনক্রিজিং কোনোটেশন বলেছে, তার মানে কোনোটেশন মানে কি, যখন আমরা কোনোটেশন করতে যাব আমরা সবসময় এগুলোকে ডিনোটেশনে কনভার্ট করব। তাহলে আমরা ডিক্রিজিং ডিনোটেশন আমরা এটা কি করব, বড় থেকে ছোটোতে যাব। ইনক্রিজিং কোনোটেশন মানে হচ্ছে বড় থেকে ছোটোর দিকে যাওয়া। এটাই যদি বলতো ইনক্রিজিং ডিনোটেশন, তাহলে ছোট থেকে বড়োর দিকে যাওয়া। তাহলে এখানে সব থেকে বড়কে দেখুন, ফিল্ডার, বল প্লেয়ার, বেসবল প্লেয়ার, অ্যাথলিট। তাহলে সব থেকে বড়কে, সব থেকে বড় আপনারা বলবেন অ্যাথলিট স্যার, তাহলে ডি দিয়ে শুরু। তাহলে ডি বল প্লেয়ার, তারপরে বেসবল প্লেয়ার, তারপরে ফিল্ডার। তাহলে 3 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। ওকে, দেখুন এর পরেরটা পড়ানো প্রশ্ন। ইন এ রিসার্চ প্রজেক্ট is set up so that everybody in the population of interest has an equal chance being included in the sample। যেখানে ইকুয়াল চান্স থাকবে, স্যাম্পলের পপুলেশনের প্রত্যেকে যদি ইকুয়াল চান্স দিই স্যাম্পলে সিলেক্ট হওয়ার জন্য, তাকে কি বলা হয়, প্রবাবিলিটি স্যাম্পলিং। ভেরি ইজি কোশ্চেন। হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ পপস? পপের ফুল ফর্ম কি, পারসিস্টেন্ট অর্গানিক পলিউটেন্টস। এর পরেরটা দেখুন ম্যাচিং দিয়েছে, ইটিএল, অ্যান্টি, সিএফ, আইবি, আইডি। তাহলে ইটিএল মানে কি, অ্যান্ড আদার্স, তাহলে একের সাথে দুই আর দেখারই দরকার নেই, তার মানে 2 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন মিলেনিয়াম এবং সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, একটা প্রশ্ন শিওর আসে। মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলে কয়টা গোল ছিল? মিলেনিয়াম ডেভেলপমেন্টের গোল ছিল স্যার 8টা। তাহলে এর সাথে 2 আর দেখার প্রয়োজনই নেই স্যার, তাহলে 1 নম্বরটা সঠিক অ্যান্সার। 35 নম্বর, সরি 1-এর সাথে 1 হবে তো, ভুল বাগালাম, 1-এর সাথে 1 তো, 1-এর সাথে 1 না, 1-এর সাথে 1 তো, তাহলে মানে 1-এর সাথে 1 তো এই জায়গাতেই আছে, আর নেই। ওকে, আর দেখার প্রয়োজন নেই। এরপরে
সেকেন্ড 5-year প্ল্যান ফর ইমপ্লিমেন্টেশন ইনক্লুডিং দ্য রিকমেন্ডেশন অফ দ্য ফলোয়িং। তো সেকেন্ড 5-year প্ল্যান যদি আমরা বলি, প্রথম 5-year প্ল্যান কবে হয়? 1951 থেকে 1956, প্রথম 5-year প্ল্যান। তারপরেরটা হয় 1956 থেকে 1961। তাহলে আমাদের 1956 থেকে 1961 যে সেকেন্ড ইয়ার প্ল্যান হয়েছিল, সেকেন্ড 5-year প্ল্যান হয়েছিল, সেটা কার রিকমেন্ডেশন করেছিল? তাহলে ইউনিভার্সিটি কমিশন, দেখুন ইউনিভার্সিটি কমিশন হলো, তারপর নিশ্চয়ই মুদালিয়ার কমিশনও হয়ে গেছে 1956 থেকে 61-তে, তাহলে ইউনিভার্সিটি কমিশন হবে না। তাহলে এ যদি আউট করে দিই, বাকিগুলো দেখুন, ল্যাঙ্গুয়েজ কমিশন অফ ইন্ডিয়া, তারপরে রয়েছে রুরাল হায়ার এডুকেশন কমিটি, কমিটি অফ এস্টাবলিশমেন্ট অফ নিউ ইউনিভার্সিটিস, 3-year ডিগ্রি কোর্স প্রোগ্রাম। দেখুন 3-year ডিগ্রি কোর্স প্রোগ্রাম, এটা অনেক পরে এসেছে, তাহলে এটা রিকমেন্ডেশন না, তাহলে বি, সি অ্যান্ড ডি। এর পরের প্রশ্নটা দেখুন কিসের উপর দিয়েছে, এগুলো কিন্তু লজিকের প্রশ্ন, এটা কিন্তু লজিকের প্রশ্ন দিয়েছে। বলেছে ভ্যালিডিটি ক্যান নেভার অ্যাপ্লাই টু এনি সিঙ্গেল প্রপোজিশন বাই ইটসেলফ। ভ্যালিডিটিকে ক্যান নেভার বি অ্যাপ্লাই টু এ সিঙ্গেল প্রপোজিশন বাই ইটসেলফ। একা একা ভ্যালিডিটি আমরা একটা প্রপোজিশন দিয়ে বের করতে পারি না, একদম ঠিক। তখন দুটো প্রপোজিশন থাকে, দুটো প্রপোজিশন থেকে ফাইনালি আমরা কনক্লুশনে বলি সেটা ভ্যালিড না, তাহলে একটা ঠিক আছে। দ্য কনসেপ্ট অফ ট্রুথ ক্যান অ্যাপ্লাই টু এ সিঙ্গেল প্রপোজিশন, এটাও ঠিক, যে আমরা যেটা ট্রু বলি বা ফলস বলি সেটা কি সিঙ্গেল প্রপোজিশনের জন্য জড়িত বা সিঙ্গেল প্রপোজিশনের সাথে রিলেটেড। তাহলে 2 নম্বরটা এ অ্যান্ড বি হচ্ছে সঠিক অ্যান্সার। 38 নম্বর প্রশ্ন কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। এগুলো দেখুন প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, গত বছরে যদি প্রশ্নগুলো সলভ করে থাকেন এটা পাবেন। ন্যায়ের ওপর দিয়েছে, তো ন্যায়াতে কয়টা প্রপোজিশন থাকে? 3টা থাকে, 5টা টার্ম থাকে। তো ন্যায়াতে প্রপোজিশন থাকে, মনে রাখবেন 5টা প্রপোজিশন থাকে। ওকে, 5টা প্রপোজিশন থাকে ন্যায়া দর্শনে। ওকে, এরপরে 39 নাম্বার, লীলাবতী, যোগাসূত্র, ন্যায়াসূত্র, অর্থশাস্ত্র। তো অর্থশাস্ত্রের সাথে কে হবে? অর্থশাস্ত্রের সাথে স্যার চাণক্য হবে। তাহলে ডি এর সাথে এক মানে এগুলো আউট। এবার দেখুন, এবার কি আছে? ন্যায়ার স্যার গৌতমা। সি এর সাথে 2, এখানেও আছে সি এর সাথে 2। ওকে, যোগাসূত্র, যোগকে পতঞ্জলি। তাহলে বি এর সাথে 3, দেখুন একমাত্র এই জায়গাতেই রয়েছে। তাহলে বি এর সাথে 3, তার মানে এখানে 1 নম্বরটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনটা দেখুন, এটাকে সিম্পল যদি আপনারা কনভার্সন দেন তাহলেই হয়ে যাবে। সিম্পল কনভার্সন দিন, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্ট ইজ লজিক্যালি ইকুইভ্যালেন্ট। দেখুন লজিক্যালি ইকুইভ্যালেন্ট হতে হলে আপনাকে কনভার্সন, অবভার্সন আর কন্ট্রাপোজিশনে চেক করতে হয়। তো কনভার্সনের ক্ষেত্রে আমরা যদি বলি এ, ই, আই, ও, কনভার্সনের ক্ষেত্রে ই অ্যান্ড আইটা সঠিক হয়, অবভার্সনের ক্ষেত্রে 4টাই সঠিক হবে, এবং কন্ট্রাপোজিশনের ক্ষেত্রে এ আর ও সঠিক হয়। তাহলে এখানে আমাদের লজিক্যালি ইকুইভ্যালেন্ট বলেছে, তাহলে এখানে আমাকে দেখতে হবে হয় আমাকে এখানে কি কনভার্সন দিতে হবে অথবা আমাকে অবভার্সন দিতে হবে। তো নর্মালি আমরা কনভার্সন দিয়ে দেখি, যেহেতু ই স্টেটমেন্ট, নো হর্সেস আর ফিলাইন। তো এটাকে যেহেতু ই স্টেটমেন্ট, তাহলে আগে নর্মালি কনভার্সন দিয়ে দেখি। তাহলে নর্মাল কনভার্সন করলে কি হয়, সাবজেক্ট অ্যান্ড প্রেডিকেট ইন্টারচেঞ্জ করে শুধু। তাহলে নো ফিলাইন আর হর্সেস, দেখুন 1 নম্বরটা দিয়ে দিয়েছে, 1 নম্বরটা সঠিক অ্যান্সার। ওকে, এর পরেরটা দেখুন, হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ন্যাশনাল কোঅর্ডিনেটর অফ SWAYAM কোর্সেস ফর নন টেকনিক্যাল পোস্ট গ্র্যাজুয়েশন এডুকেশন। দেখুন পোস্ট গ্র্যাজুয়েশন, ওকে, তার মানে মাস্টার ডিগ্রির জন্য কারা? AICTE তো টেকনিক্যাল এডুকেশনের জন্য, স্কুলের জন্য NCERT, তাহলে পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য কারা হবে? UGC হবে। তাহলে 4 নম্বরটা হবে সঠিক অ্যান্সার। এর পরের প্রশ্নটা, যারা আইসিটির ভিডিওটা দেখেছেন, পুরো ভিডিওটা দেখেছেন, সেখানে দেখবেন শোধ সিন্ধু, শোধ গঙ্গোত্রী, শোধ শুদ্ধি, ফসি এগুলো পড়িয়েছি। ফসি হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার, ঠিক আছে। শুদ্ধিটা হচ্ছে প্লেজারিজম চেকের জন্য। শোধ সিন্ধু আর শোধ গঙ্গোত্রী এগুলো হচ্ছে আমাদের অনেক বড় ডেটাবেস থাকে, সেখানে আমরা বিভিন্ন ধরনের যেগুলো PhD হয়ে গেছে
ডেটা ডিজার্টেশন হয়ে গেছে সেগুলোকে আমরা চেক করতে পারি, রিভিউ অফ লিটারেচারে কাজে লাগে। তাহলে দেখুন ফসি কি ফ্রি অ্যান্ড ওপেন সোর্স সফটওয়্যার ফর এডুকেশন, ডি এর সাথে 2, ডি এর সাথে 2 মেলান, ডি এর সাথে 2 মেলানো দেখুন একটা জায়গাতেই আছে ডি এর সাথে 2, দেখুন কত ইজি এবার দিয়েছে, কত ইজি দিয়েছে, একটা যদি মেলাতে পারেন বাস সব শেষ, সব করতে পারবেন। এবার দেখুন অ্যারেঞ্জ দ্য ফলোয়িং ফ্রিকশন ইন দ্য ইনক্রিজিং অর্ডার, ইনক্রিজিং অর্ডার ছোটো থেকে বড়তে সাজাতে বলেছে। দেখুন এই ধরনের প্রশ্ন আপনারা সিম্পলভাবে কী করবেন যে স্যার 6/7 এটাকে দশমিকে নেন, 6/7 এটাকে দশমিকে নেন, 6/7 আপনারা দশমিকে নিয়ে দেখুন এটা মানে 0.857। ওকে, একই রকম 11/13 এটাকে আপনারা দশমিকে নেন, আপনারা পাবেন 0.846। একই রকম 16/19 এটাকে যদি আপনারা দশমিকে নেন আপনারা পাবেন 0.842। আর 19/22 এটাকে যদি আপনারা দশমিকে নেন আপনারা পাবেন 0.863। ওকে, তাহলে সব থেকে আমাদের কী বল ইনক্রিজিং অর্ডার, তার মানে 16/19 সব থেকে ছোটো, তাহলে 3 নম্বরটা আর দেখারই প্রয়োজন নেই, ঠিক আছে, 3 নম্বরটা হয়ে যাবে সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট দেখুন হুইচ টেকনোলজি ফার্স্ট মার্কড এ সেপারেশন বিটুইন ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন। তাহলে এই যে আমার ট্রান্সপোর্টেশন, এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্টেশন হয়, এর ফলে কমিউনিকেশন হয়, কে সেপারেশন করেছিল যে আমাদের হচ্ছে কমিউনিকেশন করতে গেলে ট্রান্সপোর্টেশন করতেই হবে। যেমন এক জায়গায় চিঠি যদি কাউকে দিতে যান আপনাকে কি ফিজিক্যালি এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সপোর্ট করতেই হবে। তাহলে কে প্রথম মার্ক করেছিল যে সেটা আমাদের সেপারেশন, যে কমিউনিকেশন হওয়ার জন্য ট্রান্সপোর্টেশন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর প্রয়োজন দরকার নেই, কে হবে? টেলিগ্রাফ হবে। এখন টেলিগ্রাফ বন্ধ হয়ে গেছে, আপনারা জানতেন আগে সংক্ষেপে লেখা হতো টেলিগ্রাফ। ওকে, এরপরে কি বলেছে অ্যারেঞ্জ দ্য ডিফারেন্ট স্টেজেস ইনভলভ ইন দ্য প্রসেস অফ ডিডাকশন ইন কারেক্ট সিকোয়েন্স। ডিডাকশন করতে বলেছে, ডিডাকশন দেখুন যখন আমরা ইন্ডাকশন করি তখন কি হয় আমরা থিওরিকে রিভাইজ করি, থিওরি তৈরি করি। তো যখন ডিডাকশন হবে রিভিশন করব থিওরির, ঠিক আছে, থিওরির রিভিশন হবে। তাহলে দেখুন প্রথমে কী আসা উচিত আমাদের ডেটা কালেকশন আসা উচিত, তাই না? প্রথমে কী হওয়া উচিত এখানে রিভিশন অফ থিওরি, হাইপোথিসিস কনফার্ম। হাইপোথিসিস কনফার্ম হওয়ার আগে তো আমাকে ডেটা কালেক্ট করতে হবে, ফাইন্ডিংস তো পরে আসবে। তাহলে আগে আমি ডেটা কালেক্ট করব, ফাইন্ডিংসগুলো কী আছে দেখব, হাইপোথিসিস কনফার্ম করব, তারপরে এটাতে আসবো। তাহলে এটা হওয়া উচিত আমাদের 2 নম্বরটা হওয়া উচিত হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। এবারের যে কম্প্রিহেনশনটা দিয়েছে দেখুন ইজি কম্প্রিহেনশন দিয়েছে। কি বলেছে ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মেডিকেল প্লুরালিজম ইজ দ্য নর্ম বিকজ, দেখুন এখানেই আপনারা অ্যান্সার পেয়ে যাবেন। দেখুন ইন মেনি কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড মেডিকেল প্লুরালিজম is the norm and traditional medicine is one of the surest means to achieve total healthcare coverage for the world population using capable, safe and economical feasible methods. No system of medicine can single-handedly address all health concerns. But দেখুন তাহলে এটা কী হবে দেখুন নো সিঙ্গেল সিস্টেম অফ মেডিসিন, এই যে 4 নম্বরটা আছে এটা হয়ে যাবে এখানকার সঠিক অ্যান্সার। নেক্সট দেখুন নেক্সট কী আছে, নেক্সট 47 নম্বর কি বলেছে 47 বলছে হুইচ অফ দ্য ফলোয়িং ফ্যাক্টস অ্যাবাউট দ্য ট্র্যাডিশনাল ইন্ডিয়ান মেডিসিন সিস্টেম আর ফলস। কোনটা ফলস বলেছে দেখুন ইচ সিস্টেম ইজ ইউনিক, এটা তো একদম ঠিক। আজকে ইন্ডিয়ার সিস্টেম একরকম হবে, ওয়েস্টার্নে একরকম হবে, ঠিক। দে ইনক্লুড আয়ুর্বেদ, নিউরোপ্যাথি, ইয়োগা, দেখুন এটা তো বলেই দিয়েছে, এটা তো ঠিক। ইন্ডিয়াতে যদি দেখেন ইন্ডিয়া ইনক্লুড আয়ুর্বেদ, ইয়োগা, নিউরোপ্যাথি, এটা একদম ঠিক, ঠিক আছে। তাহলে বিও ঠিক আছে, তাহলে বিও ঠিক, তার মানে কী হবে বিও যদি ঠিক হয় এও যদি ঠিক হয় তাহলে আমাদের ফলস বলেছে না, তাহলে সি অ্যান্ড ডি ফলস হবে, ওকে। এবার কি বলেছে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড অর্গানাইজেশন রিপোর্ট দ্য পার্সেন্টেজ অফ ওয়ার্ল্ড পপুলেশন দ্যাট ইউজ এ ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম, কতজন ট্র্যাডিশনালি করে, ট্র্যাডিশনালি বলে দিয়েছে না, অ্যাবাউট 80% অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন ইউজেস ট্র্যাডিশনাল মেডিসিন সিস্টেম, তাহলে এটা 80% হবে অ্যান্সার, ওকে।
দ্য গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন হ্যাজ বিন এস্টাবলিশ, কোথায় দেখুন বলে দিয়েছে না, দ্য গ্লোবাল সেন্টার ফর ট্র্যাডিশনাল মেডিসিন অ্যাট জামনগর। চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট টাইটেল ফর প্যাসেজ, কী হওয়া উচিত? এলোপ্যাথি, হলিস্টিক হেলথ কেয়ার, আয়ুর্বেদা, হোমিওপ্যাথি। তো এটাকে যদি পড়েন অ্যাপ্রোপ্রিয়েট হওয়া উচিত হলিস্টিক হেলথ কেয়ার। ওকে ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের ভিডিওটা কেমন লাগলো এবং কতগুলো হলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, যার প্রয়োজন তার সাথে শেয়ার করবেন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। থ্যাংক ইউ।